নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি 4টে 4 দিক। শুরুতেই যে খবরের দিকে নজর রাখছি তা হচ্ছে 100 দিনে বঞ্চিতদের টাকা দেওয়ার প্রস্তুতি শুরু। নবান্ন থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। 100 দিনের বঞ্চিতদের টাকা দেওয়ার প্রস্তুতি শুরু। নবান্ন থেকে নির্দেশিকা জারি। বঞ্চিত শ্রমিকদের হাতে টাকা দিতে নির্দেশিকা ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা শাসকদের সঙ্গে বৈঠকে মুখ্য সচিব কিভাবে টাকা দেওয়া হবে তার গাইডলাইন তৈরি করা হয়। 15ই ফেব্রুয়ারির মধ্যে খসড়া তালিকা তৈরি করে ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হবে। 18ই ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত তালিকা। 19শে ফেব্রুয়ারির মধ্যে অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রস্তুতি রাজ্য সরকারের নির্দেশিকায় উল্লেখ রয়েছে। তাই 100 দিনের বঞ্চিতদের টাকা দেওয়ার প্রস্তুতি শুরু। নবান্ন থেকে নির্দেশিকা জারি। বঞ্চিত শ্রমিকদের হাতে এই নির্দেশিকার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকে। বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, কিভাবে টাকা দেওয়া হবে তার খসড়া তৈরি করা হচ্ছে, প্রস্তুতি কি রকম মনে হচ্ছে? দেখো, প্রস্তুতি একেবারেই তুঙ্গে রয়েছে এবং যেভাবে আজকে খসড়া নিয়ে সব জায়গায় এসওপি পাঠানো হয়েছে এবং এসওপির সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কয়েকটা বিষয় এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে। দেখো, 10টা পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে পুরো বিষয় নিয়ে এবং এই 10টা পয়েন্টের মধ্যে সব থেকে প্রথমে প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে কিভাবে কিভাবে কাজ করতে হবে, কে কার কার কি কি দায়িত্ব রয়েছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে আরম্ভ করে সাব ডিভিশনাল অফিসার, তাদের প্রত্যেকের নিজস্ব কাজ কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। সেই কাজগুলোকে দেখে দেখেই কিন্তু বলা হয়েছে প্রত্যেকে সেইভাবে কাজ করতে হবে। প্রথম পয়েন্টে যেরকম বলা হয়েছে যে প্রথমে একটা ড্রাফট ওয়েজ পেমেন্ট লিস্ট তৈরি করতে হবে এবং এই যে ড্রাফট ওয়েজ পেমেন্ট লিস্ট তৈরি করা এবং তারপর কিন্তু সেটাকে ভেরিফিকেশন করতে হবে। এই ভেরিফিকেশনটা কিন্তু সুচন্দ্রিমা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে এই যে ভেরিফিকেশন কোড রয়েছে এখানে কিন্তু বলা হয়েছে যে হাউস টু হাউস ভেরিফিকেশন করা দরকার। প্রথমে এই অর্ডারে কিন্তু হাউস টু হাউস ভেরিফিকেশনের যেরকম কথা বলা হয়েছে ঠিক সেরকম বলা হয়েছে যে এই ভেরিফিকেশন করার পর কিভাবে বিডিওরা তারপরের কি কি দায়িত্ব থাকবে। প্রত্যেক বিডিওকে বলা হয়েছে যে তারা যেন প্রত্যেকে নিজস্ব একটা টিম তৈরি করে নেয়। প্রত্যেকটা এলাকায় গিয়ে তারা কিন্তু সেই টিমগুলো দিয়ে হাউস টু হাউস ভেরিফিকেশন করবে। এমনকি এখানে দুটো বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে, অথেন্টিকেশন অফ ওয়ার্কার এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল অফ দ্য ওয়ার্কার। এই দুটো জিনিসের উপর কিন্তু জোর দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এই দুটো যেন অ্যাকিউরেসি একদম থাকে, এখানে যেন কোনো রকম কোনো ভুল ভ্রান্তি না হয়। পরবর্তীকালে এই পয়েন্টের উপর ব্যাংক নিয়ে আমরা দেখেছিলাম যে ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে কিন্তু এর আগে যখন লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়েছিল বা এর অন্যান্য যে যে প্রকল্পগুলো রয়েছে সেক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে এই ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে কিন্তু অনেক রকম প্রবলেম হয়। সেই জন্য কিন্তু এবার কিন্তু যে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেখানে কিন্তু ব্যাংক ভেরিফিকেশন নিয়ে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে কি কি প্রবলেম আসতে পারে এবং সেগুলোকে কি করে ওভারকাম করতে হবে। অর্থাৎ ব্যাংক ডিটেলস নিয়ে যাতে সাধারণ মানুষকে কোনো রকম ভাবে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় সেদিকেও কিন্তু নজর রাখা হয়েছে এবং সেগুলোকে নজর রেখে কিন্তু সেই ডিটেলস গুলোকেও কিন্তু সেখানে ভাগ করে দেওয়া হয়েছে যে কিভাবে ব্যাংকের অথেন্টিকেশন না হলে তার এগেন্স্টে রিমার্ক দিতে হবে এবং রিমার্ক দিয়ে যেন কারোর কোনো অসুবিধা না হয় সেই দিকে নজর দিতে বলা হয়েছে। তারপরের যে পয়েন্টটা বলা হয়েছে যে রিভেরিফিকেশন অফ দ্য কোড, অর্থাৎ যে ভেরিফিকেশন করা হবে তারপর আবার এটাকে রিভেরিফিকেশন করতে বলা হয়েছে, অর্থাৎ দুবার সেটাকে রিভেরিফিকেশন করতে হবে। রিভেরিফিকেশন করার পর তারপর সেটাকে ওয়েজ লিস্টে পাঠানো হবে এবং তারপর যেটা হচ্ছে যে প্রিপারেশন অফ ফাইনাল ওয়েজ পেমেন্ট। এই যে ফাইনাল ওয়েজ পেমেন্ট করা হবে সেটা বলা হয়েছে যে বিডিও কিন্তু এই ওয়েজ পেমেন্ট লিস্ট যেটা এক্সেল শিটে এন্ডে থাকবে তার কাছে সেটাকে কিন্তু আপলোড করবে। অর্থাৎ বিডিওর হাতে কিন্তু এই তার ব্লকের যে যে লিস্টগুলো রয়েছে সেই লিস্টগুলোকে নিয়ে সেগুলোকে কিন্তু ফাইনাল করবে। এরপর যেটা আসছে পয়েন্ট সেটা হলো প্লেসমেন্ট অ্যান্ড রিলিজ অফ ফান্ড, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এই রিলিজ অফ ফান্ডের কথা কিন্তু বলা হয়েছে যে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এই ফান্ডটাকে কিন্তু রিলিজ করবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কাছে, অর্থাৎ ডিএমরা সেই ফান্ড পাবে এবং তারপর ডিএমরা সেই ফান্ডগুলোকে কিন্তু প্রত্যেকে কিন্তু সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেগুলোকে বিডিওর কাছে পাঠাবে এবং বিডিওর কাছ থেকে কিন্তু সেগুলো ওয়েজ ডিউ অন রিপোর্টেড। এরপর তাদের হাতে যে বিভিন্ন অ্যাকাউন্ট গুলো রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু সেই টাকাগুলো চলে যাবে এবং সেই টাকাগুলো চলে যাবে এবং তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে সেইভাবে কিন্তু টাকা চলে যাবে। অর্থাৎ এইভাবে কিন্তু পুরো প্রিপারেশনটা নেওয়া হয়েছে এবং সেই প্রিপারেশন গুলোকে এইভাবে নিয়ে
এগোনো হচ্ছে। এবং এই রিলিজ অফ ফান্ড করার পর কিন্তু আরো কয়েকটা বিষয়ের কিন্তু এখানে অসুবিধা হতে পারে, সেইগুলোকেও কিন্তু এখানে বর্ণনা করে দেওয়া হয়েছে যে কিভাবে বিডিও সেই ওয়েজ গুলোকে রিলিজ করার পর সেগুলো ব্যাংকের সঙ্গে কথা বলে ব্যাংকের অথরিটি, ব্যাংকের যারা ওখানকার নোডাল অফিসার থাকবে তাদের ক্ষেত্রেও কিন্তু সেই ব্যাংকের নোডাল অফিসারদের সঙ্গে যোগাযোগ রেখে কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেটাকেও কিন্তু বলা হয়েছে। এরপর যেগুলো বলা হয়েছে যে এরপর যেগুলো মেন যে বিষয়গুলো সেগুলো ডিটেল অফ দ্য অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিস এর কথাও কিন্তু এখানে ডিটেলে বলে দেওয়া হয়েছে কবে কবে কি কি করতে হবে। যেরকম বলা হয়েছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের সঙ্গে অফিসারদের যে মিটিংটা হবে পিএনআরডি ডিপার্টমেন্টে, সেটা কিন্তু 5 তারিখে, অর্থাৎ 5 তারিখে কিন্তু সেই মিটিংটা হওয়ার কথা এবং 5 তারিখে সেই মিটিং হবে। তারপর কিন্তু ওরিয়েন্টেশন মিটিং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কিন্তু পরবর্তীকালে সেই মিটিং গুলো কিন্তু বিডিওর সঙ্গে করবে, অর্থাৎ বিডিওর সঙ্গে সেই মিটিংটা পরবর্তীকালে করা হবে এবং এই মিটিংটা কিন্তু 7 তারিখে হওয়ার কথা। অর্থাৎ যে মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে যে বিডিওদের সঙ্গে 7 তারিখে এই মিটিং রয়েছে। 7 তারিখে এই মিটিংটা কনফার্ম করার পর তারপর কিন্তু প্রিপারেশন অফ ওয়েজ লিস্ট, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে ওয়েজ লিস্ট তৈরি করা কিভাবে কাজ হবে। 8 তারিখে কিন্তু এই ওয়েজ লিস্ট তৈরি করা হবে এবং এই ওয়েজ লিস্ট হিসাবেই কিন্তু পরবর্তীকালে সব পদক্ষেপগুলো করা হবে। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে হাউস টু হাউস ভেরিফিকেশন করা সব কাজগুলো, এবং এই কাজগুলোকে কিন্তু সারতে হবে 8 থেকে 15 তারিখের মধ্যে। অর্থাৎ লিস্ট তৈরি করা রয়েছে, সেগুলোতে হাউস টু হাউস গিয়ে ভেরিফিকেশন করা, তাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস নেওয়া, অথেন্টিকেশন গুলোকে ঠিক করা, এই বিষয়গুলোকে কিন্তু দেখে নিতে হবে। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ফিল্ড ভেরিফিকেশন অফ দ্য ড্রাফট ওয়েজ পেমেন্ট, সেটাকেও বলা হয়েছে 15 তারিখ সেই মিটিং গুলো করে সেই নাম্বার অফ কেসেস গুলোকে সামনে রেখে সেগুলোকে সব দেখে নিয়ে ভেরিফিকেশন করে 18 তারিখের মধ্যে সেটাকে কমপ্লিট করতে হবে এবং ফাইনাল ওয়েজ পেমেন্ট লিস্ট যেটা সেটা 18 তারিখে কিন্তু আপলোড করতে হবে এবং সেটাকে কিন্তু এক্সেল শিট পয়েন্টে যেটা ওনার ভিডিওদের এন্ডে থাকবে সেটা, এবং প্রিপারেশন অফ ব্যাংক ওয়াইজ পেমেন্ট অ্যাক্টিভিটিস যেটা সেটা কিন্তু এক্সেল শিট এন্ড সেটা কিন্তু 19 তারিখে করা হবে। অর্থাৎ 19 তারিখের মধ্যে সব কাজ কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে। একদম ডেট ধরে সুচন্দ্রিমা 5 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 19 তারিখ এবং ফাইনাল রিলিজ অফ পেমেন্ট হচ্ছে 21 তারিখ। অর্থাৎ এইভাবে কিন্তু সবগুলোতে করা হবে। এরপর যেটা হচ্ছে যে ফান্ড রিলিজটা তো বড় বিষয় না, এর উপরে মনিটরিং করা। দেখো, মনিটরিং করার জন্য এই পুরো এক্সেল শিট সব বিষয়গুলো তৈরি করার জন্য কিন্তু যেরকম ভিডিওদের দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসাররা যেরকম এই কাজগুলো করবেন, ঠিক তার পাশাপাশি কিন্তু সাব ডিভিশনাল অফিসারদেরকেও কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলে এই পুরো বিষয়টার উপর মনিটরিং এন্ড সুপারভাইশন করবে, যে কোন কাজগুলো কিভাবে হচ্ছে, কোন কাজগুলো কোন দিকে এগোচ্ছে, কিভাবে এগোচ্ছে, কি করা হচ্ছে, এই পুরো বিষয়গুলো কিন্তু এসডিও মনিটরিং করবে পুরো বিষয়টির উপর। এবং এর পরবর্তীকালে পাবলিসিটি এন্ড অ্যাওয়ারনেস করতে হবে এবং রিপোর্টিং অফ দ্য প্রোগ্রেস অফ দ্য ওয়ার্ক। লাস্ট যেটা পয়েন্ট হচ্ছে যে কতটা প্রোগ্রেস হয়েছে, কাজ কতটা এগিয়েছে, কিভাবে এগোচ্ছে, সেগুলোকে কিন্তু ডিপার্টমেন্টাল পোর্টালে সেগুলোকে তুলে দিয়ে কতটা কাজ হয়েছে যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 তারিখের সভা মঞ্চ থেকে, যে 21শে ফেব্রুয়ারি যে ডেডলাইন, তার পুরো রূপরেখা তৈরি করা হয়েছে নবান্নের তরফে। আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য পুরো বিশ্লেষণ করলেন আপনাদের সামনে। তবে মুখ্যমন্ত্রী সেদিনকে ধর্ণা মঞ্চ থেকে কি বলেছিলেন আরো একবার শোনাবো দর্শকদের। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে 21শে ফেব্রুয়ারি। চারদিকে অন্যান্য খবরে নজর রাখবো, তবে একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন চারদিক। এবার যে খবরের দিকে নজর রাখছি তা হচ্ছে ক্যাগ রিপোর্ট নিয়ে এফআইআর এর দাবি। বিজেপি রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে যে এফআইআর এর দাবি করেছে, সেই ক্যাগ রিপোর্ট প্রকাশ্যে আনার পর থেকে একেবারে ক্রোনোলজিক্যালি কি কি ঘটনা ঘটে চলেছে। ক্যাগ রিপোর্ট সামনে আসে, বিজেপি এফআইআর এর দাবি করতে থাকে, ক্যাগ রিপোর্ট নিয়ে মন্ত্রিসভা ও সরকারের বিরুদ্ধে এফআইআর এর দাবি শুভেন্দু অধিকারী। 9 ফেব্রুয়ারি এফআইআর এর দাবি জানিয়ে রাজ্যপালের কাছে যাবে বিজেপি।
পাশাপাশি ক্যাগ রিপোর্ট নিয়ে বিধানসভায় তুলকালাম, আলোচনার দাবি শুভেন্দু অধিকারীর, যেখানে প্রস্তাব মুলতবি হয়ে যায়, প্রস্তাব খারিজ অধ্যক্ষের। বিজেপির তুমুল বিক্ষোভে মুলতবি বিধানসভার অধিবেশন। বিধানসভা দক্ষিণ গেটে বিক্ষোভ বিজেপির। শুভেন্দু অধিকারী কি বলেছেন সেখানে শুনুন। গভর্নরকে আমরা রিকোয়েস্ট করব যে আপনি ক্যাগকে রেকমেন্ড করুন টু লজ এফআইআর এগেইনস্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অ্যান্ড হার এন্টায়ার ক্যাবিনেট। কারণ ক্যাগের যে রিপোর্ট তাতে ক্যাবিনেট দায়বদ্ধ। আমরা রাজভবনে যাব, রাজ্যপালের ক্ষমতা আছে, তিনি ক্যাগকে রেকমেন্ডেশন করতে পারেন মুখ্যমন্ত্রী সহ তার ক্যাবিনেটের বিরুদ্ধে এফআইআর করার জন্য। এটা অন্য রাজ্যে হয়েছে। ক্যাগ একটি অটোনমাস বডি, কনস্টিটিউশনাল বডি, তার লিগ্যাল অ্যাকশন নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু রাজ্যপালকে তার রেকমেন্ডেশন দিতে হয়। আমরা মাননীয় রাজ্যপালের কাছে 9 তারিখে ক্যাগ রিপোর্ট নিয়ে যেহেতু ডিসকাশন টেবিল হওয়ার কোনো সুযোগ নেই, বিধানসভায় বিজেপির হইচই, নিশানা তৃণমূল কংগ্রেসেরও। বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, দাবি তৃণমূল কংগ্রেসের। আমি আজকে বিধানসভায় এই বিষয় নিয়ে কি হয়েছে সরাসরি আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, ক্যাগকে সুপারিশ করার জন্য এই যে এফআইআর এর দাবি করছে বিজেপি এবং তারা শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, অন্যদিকে এটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা বলে তৃণমূল কংগ্রেস দাবি করছে। গোটা বিষয়টা সার্বিক চিত্র কি উঠে এলো দিনভর একবার জানো। দেখো, ক্যাগ নিয়ে যে রিপোর্ট, সেই ক্যাগের রিপোর্টটাকে সামনে রেখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে তিনি মানে একটা নোটিশ এনেছিলেন এবং সেখানে তিনি আলোচনা চেয়েছিলেন। আজকে এই বাজেট সেশনের মধ্যেই তিনি চেয়েছিলেন যে বিভিন্ন যে অভিযোগ, তাহলে 1,94,000 কোটি টাকার যে ঘোটালার বিষয়টা নাকি উঠে এসছে সেটা, এবং সেটা 2003 সাল থেকে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে ক্যাগের যে রিপোর্ট, সেই রিপোর্টে 2003 সাল থেকে যে বিষয়টা হচ্ছে, সেই সময় কিন্তু তৃণমূল কংগ্রেস এ রাজ্যে ক্ষমতায় আসেননি, 2011 সাল থেকে এসেছে। তার 11 সালের আগে তৎকালীন যে সরকার ছিল তারা যদি সেই টাকা ঠিক করে খরচ করে তার যদি ঠিক মতো করে মানে রিপোর্ট যদি ক্যাগের কাছে না পাঠাতে পারে, সেই দায়টা বর্তমান যে সরকার রয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে সরকার এই মুহূর্তের রাজ্যে রয়েছে, তাদের সেই দায় নেই, তাদের সেই দায়িত্ব নেই। বরং বলা যেতে পারে মানে সরকার পক্ষের পক্ষ থেকে খুব স্পেসিফিকভাবে ইতিমধ্যেই বলা হয়েছে যে ক্যাগের রিপোর্টের ভিত্তিতে তারা বলেছে 2011 সাল থেকে এ রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে প্রতি বছর যে টাকা আসে কেন্দ্রের কাছ থেকে, সেই টাকা যে যে খাতে যেভাবে খরচ করা হয় তার কিন্তু প্রতিটা পুঙ্খানুপুঙ্খ হিসেব কিন্তু ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে 2011 সালের আগের দায় এবং দায়িত্ব তারা নেবে না। অথচ এ রাজ্যের বিরোধী দলনেতা কিন্তু সেই জায়গাটায় না গিয়ে বারবার করে তিনি ক্যাগের রিপোর্ট নিয়ে বিধানসভার অন্দরে আলোচনা চাইছেন। এবং ইতিমধ্যেই জানা গেছে যে তিনি দিল্লিতে যখন গিয়েছিলেন, তিনি দিল্লিতে গিয়ে ফাইন্যান্স মিনিস্টারের থেকে শুরু করে আমাদের হোম মিনিস্টার থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে তিনি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে এসছেন এবং পাশাপাশি তিনি অভিযোগ জানিয়ে এসেছেন, এটাও তিনি স্বীকার করেছেন। ফলে এই দুদিকে, একদিকে যখন বলা হচ্ছে যে ক্যাগের রিপোর্টে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের টাকা হিসাব ঠিক করে না দেওয়ার জন্যে 1,94,000 কোটি টাকার যে দায়ভার রয়েছে সেটা তাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু ক্যাটাগরিক্যালি বলে দেওয়া হয়েছে যে 2003 সাল থেকে 2011 সালের আগে পর্যন্ত যে যে খাতে কী খাতে টাকা খরচ হয়েছে না হয়েছে, সেইখানে তৎকালীন যে সরকার ছিল এটা দায় এবং দায়িত্ব তাদের। ফলে এই দুটো বিষয় নিয়ে দোলাচলের মধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারী বিধানসভার অধ্যক্ষকে আজকে জানিয়েছিলেন বিষয়টা নিয়ে মোশন আনতে এবং এইটা নিয়ে আলোচনা করতে। তিনি ক্যাটাগরিক্যালি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই পরিপ্রেক্ষিতে বলে দিয়েছেন যে বিধানসভার অন্দরে এই বিষয়টি নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই এবং এই আলোচনা করাটা অযৌক্তিক। তার কারণ হচ্ছে যে ইতিমধ্যেই
যা যা কিছু রিপোর্ট 2011 সাল থেকে সেগুলো রাজ্য সরকার সবগুলো কমপ্লাই করেছে। ফলে এই আদার্স মানে ইস্যু হিসাবে এটাকে নিয়ে বিধানসভার অন্দরে আলোচনা করে বিধানসভার সময় নষ্ট করাটা মোটেই উচিত হবে না বলে যখন তিনি এটাকে বাদ দিয়ে করে দিয়েছেন, চন্দ্রিমা ভট্টাচার্য যে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা কোথাও করা হচ্ছে। দুর্গা, সঙ্গে থাকো তুমি, আমাদের সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রসঙ্গে কি বলেছেন শোনাবো। কত বড় একটা বুজরুকি, মানুষকে বিভ্রান্ত করবার একটা চক্রান্ত, সেটা বোঝাই যায়। ফলে বিধানসভায় নাটক টাটক করা যাবে, কিন্তু বিধানসভায় এটা আলোচ্য বিষয়ই নয়। কারণ এইটা কবে করেছে? যা কিছু হচ্ছে সব হচ্ছে 2021-এ হেরে যাওয়ার জন্য। এইটা হচ্ছে 2022-এর ফার্স্ট রিপোর্ট, অর্থাৎ সালটা দেখেছেন 2003 থেকে 2021, মানে যা কিছু হেরে যাওয়ার পরে। তাই যদি হতো তাহলে 19-এর আগে বললে না কেন? তাই যদি হতো 14-র পরে বললে না কেন? কোনোটাই তো বলনি। তো এখন বলে এসব বলে মানুষকে বিভ্রান্ত করা এখানে যায় না। বিষয়টি নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে নিউজ রুমে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ক্যাগ রিপোর্ট নিয়ে সুর চড়াচ্ছে বিজেপি, এফআইআর এর দাবি করছেন এবং রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছেন বিরোধী দলনেতা। অন্যদিকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য। গোটা বিষয়টা ক্রোনোলজি আমরা রেডি করেছি এবং আপনার বিশ্লেষণ জানতে চাইছি। দেখো, গত মাস অর্থাৎ জানুয়ারি মাসের 31 তারিখ থেকেই হঠাৎ একটা বাড়তি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এবং নির্বাচন যত এগিয়ে আসছে এই তৎপরতা আরও বাড়বে এবং এমন অনেক অদ্ভুত ঘটনা আমরা দেখতে পাব যেরকম ঘটনা সাধারণত দেখা যায় না। যেমন আজকে সকাল থেকে 3-4টি জেলায় 5-6টি জায়গায় একটা ইডির অর্থাৎ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কর্মীদের তৎপরতা দেখা যাচ্ছে। তারা নাকি 100 দিনের কাজে দুর্নীতির ব্যাপারে তদন্ত করছেন। এখন প্রশ্নটা হচ্ছে সুচন্দ্রিমা, যে তাদের এইটা করতে বলল কে? তারা কি কোনো অভিযোগ পেয়েছিলেন, অথবা তাদের কি কোনো হাইকোর্টের অর্ডারে তদন্ত করতে হচ্ছে, অথবা তাদেরকে অর্থ মন্ত্রক, যে মন্ত্রকের অধীনে ইডি, তারা কোনো নির্দেশ দিয়েছে? তারা যদি নির্দেশ দেয় তাদের কাছে কে অভিযোগ করলো? সমস্ত ব্যাপারটাই কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে। হঠাৎ সকালবেলা দেখা গেল যে ইডি বিভিন্ন জায়গায় তল্লাশি করছে এবং যথারীতি তাদের সূত্র মারফত, কোট আনকোট সূত্র মারফত নানান খবর খাইয়ে দেওয়া হচ্ছে। এখন যদি আমরা দেখি যে গতকাল 5 ফেব্রুয়ারি দিল্লিতে চলে গেলেন বিরোধী দলনেতা এ রাজ্যের শুভেন্দু অধিকারী। তিনি গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। তারপরে তিনি গিয়ে খুব দৃষ্টি আকর্ষণকারী বিষয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। সাধারণত কোনো রাজ্যের বিরোধী দলনেতা নালিশ টালিশ নিয়ে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী, আর যদি সুযোগ পান তাহলে প্রধানমন্ত্রীকে গিয়ে নালিশ টালিশ জানিয়ে আসেন। অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করাটা বেশ গুরুত্বপূর্ণ এবং নজর টানে। তারপরে তিনি কালকে বলে দিলেন, আমি যা বলার বলে দিয়েছি, দেখুন কাল থেকে অ্যাকশন শুরু হয়ে যাবে। এবং তারপরেই আজকে সকালবেলার থেকে খবর ভেসে আসছে ইডি ঝাঁপিয়ে পড়েছে 100 দিনের কাজে দুর্নীতি খুঁজতে, তারা তদন্তে নেমে পড়েছে। সব মিলিয়ে কিন্তু ব্যাপারটা একটা রাজনৈতিক চেহারা, রাজনৈতিক ছবিটাই আমাদের সামনে আসছে। কেননা ক্যাগ রিপোর্ট অর্থাৎ সিএজি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট, সেই রিপোর্টকে সামনে রেখে যদি তদন্ত হয় তার একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে। এফআইআর করতে হয়, তার ভিত্তিতে কোনো কোর্টের অর্ডারে বা মন্ত্রকের অর্ডারে হতে পারে। স্বতঃপ্রণোদিতভাবে এরকম একটা সারা রাজ্য জুড়ে ইডি নেমে পড়ল তদন্ত করতে এত বড় একটা গুরুত্বপূর্ণ কর্মসূচিতে। এটার মধ্যে কিন্তু সেই ভোট যত এগিয়ে আসছে, কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে ভোটের ফায়দা তোলার ব্যাপারটাই কিন্তু আরও স্পষ্ট হয়ে সামনে আসছে। সুচন্দ্রিমা, একেবারেই অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম, আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে নিউজ রুমে আলোচনা করলেন এবং দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধিকেও ধন্যবাদ জানাচ্ছি। একটা বিরতির পর ফিরছি আবারও 4:04 দিকে, সঙ্গে থাকবেন।
ফিরে এলাম বিরতির পর, দেখছেন 4টে 4 দিক। আমি সুচন্দ্রা রয়েছি আপনার সঙ্গে। শুরুতেই নজর রাখছি যে খবরের দিকে। নরেন্দ্রপুরে শিক্ষকের জামিন নামঞ্জুর করা হয়েছে। নরেন্দ্রপুরের ঘটনায় শিক্ষকের জামিন নামঞ্জুর। প্রধান শিক্ষকের জামিনের আবেদন খারিজ করা হয়েছে আলিপুর আদালতে। কথা বলবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, দেখো, একেবারেই প্রথমে তোমায় জানিয়ে রাখবো, নরেন্দ্রপুরে যে একটি স্কুলের শিক্ষকদের যে মারধরের ঘটনা ঘটে এবং সেই অভিযোগ ওঠে যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং প্রধান শিক্ষক তিনি কিন্তু একেবারে অন্তরালে থেকে কিন্তু আগাম জামিনের আবেদন করেন এবং আজ আলিপুর আদালতে প্রধান শিক্ষকের আইনজীবী মারফত আগাম জামিনের আবেদন করেন এবং সেই যে আগাম জামিনের আবেদন, সেই আবেদন কিন্তু খারিজ করে দেয় আলিপুর আদালত। এমনই কিন্তু আজ কিন্তু তিনি আবেদন জানান এবং ইতিমধ্যেই যে কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয় যে সেই আবেদন কিন্তু খারিজ করা হয়েছে আগাম জামিনের। ধন্যবাদ শুভ্রজিৎ। এবার নজর রাখছি যে খবরের দিকে। আজ সকাল থেকেই 6 জায়গায় ইডি হানার খবর। দিকে দিকে এই ইডি হানা। ঝাড়গ্রামে, সল্টলেকে 100 দিনের কাজে দুর্নীতি নিয়ে ইডি হানা। রাজ্যের 6 জায়গায় হানা কেন্দ্রীয় এজেন্সির। সকাল থেকে দিকে দিকে ইডি হানা। ঝাড়গ্রামের WBCS আধিকারিকের বাড়িতে হানা। বহরমপুরে সাসপেন্ডেড পঞ্চায়েত কর্মীর বাড়িতে ইডি হানা। সল্টলেকেও ইডির অভিযান সকাল থেকে। রাজ্যের 6 জায়গায় কেন্দ্রীয় এজেন্সির হানাদারি। 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে এই হানাদারি। আমি কথা বলবো বহরমপুর থেকে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, সাসপেন্ডেড পঞ্চায়েত কর্মী, তার বাড়িতে এই ইডি হানার অভিযোগ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো সুচন্দ্রিমা, আমরা যেটা এখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে বহরমপুরের বিষ্ণুপুর এবং 9 নম্বর ওয়ার্ডের এই রবীন্দ্রনাথ দে, তার বাড়িতে এখানে দাঁড়িয়ে রয়েছি। এবং রবীন্দ্রনাথ দের বাড়িতে সকাল থেকে আজকে ইডি হানা দিয়েছিল। রবীন্দ্রনাথ দে ছিলেন বেলডাঙ্গার এবং নওগাঁ পঞ্চায়েতের সচিব এবং 2019 সালে তৎকালীন ভিডিও বেলডাঙ্গা 1-এর ভিডিও বিরূপাক্ষ মিত্র অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে এই রবীন্দ্রনাথ দের বিরুদ্ধে এনকোয়ারি হয় এবং তিনি সাসপেন্ড হন এবং এখনও সাসপেন্ড অবস্থাতেই রয়েছেন এবং এই ঘটনা কিন্তু পুলিশ তদন্ত স্বাভাবিকভাবে করেছে। আজকে সকাল থেকে ইডি থানা এই বাড়িতে ইডি প্রতিনিধিরা, ইডির আধিকারিকরা এসেছিলেন এবং বিকেল 3:30 নাগাদ ইডি আধিকারিকরা এখান থেকে চলে যান। ঠিক পাশাপাশি এখান থেকে 200 মিটার দূরে ডেপুটি ম্যাজিস্ট্রেট, যিনি রয়েছেন নারেগা আধিকারিক সঞ্চয়ন পান, তার বাড়িতেও ইডি আধিকারিকরা তল্লাশি চালিয়েছিলেন এবং প্রিন্টার নিয়েও গেছিলেন। বিভিন্ন তথ্য সেখান থেকে সংগ্রহ করেছেন। যদিও প্রথমে ধরা হচ্ছিল যে নারেগা অর্থাৎ 100 দিনের কাজের এই সঞ্চয়ন পানের সঙ্গে যোগাযোগ রয়েছে রবীন্দ্রনাথদের, কিন্তু সঞ্চয়ন পান পরিষ্কারভাবে জানিয়েছেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনি পরিষ্কারভাবে বক্তব্য দিয়েছেন, সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তিনি রবীন্দ্রনাথ দেখে চেনেন না এবং ইডি তাকে রবীন্দ্রনাথ এ সম্পর্কে কোনো কিছু জিজ্ঞেস করেনি, অন্য বিষয়ে জিজ্ঞেস করেছেন। এখন প্রশ্ন উঠেছে ইডি এই সঞ্চয়ন পানের বাড়ি তাহলে কেন এলেন? যেটা জানা যাচ্ছে সঞ্চয়ন পান একসময় ধনেখালি ভিডিও ছিলেন, যার ফলে সেখানে কোনো রকম কোনো দুর্নীতি হয়েছিল কিনা, বা মুর্শিদাবাদে এসে অর্থাৎ দীর্ঘদিন প্রায় 3 বছর ধরে বহরমপুরের এই বাড়িতে বহরমপুরের বিষ্ণুপুরের যে বাড়ি রয়েছে সেখানে তিনি ভাড়া থেকেছেন। সুতরাং এখানেও মুর্শিদাবাদে একাধিক বছর ধরে অর্থাৎ 3 বছর ধরে প্রায় তিনি চাকরি করছেন। সুতরাং এখানে তার নারেগা প্রকল্পের সঙ্গে কোনো রকমভাবে জড়িত রয়েছে কিনা সেটা প্রশ্ন উঠছিল, কিন্তু সরাসরি সঞ্চয়ন পানবাবু যেটা জানিয়েছেন যে ইডি এই বিষয়ে তাকে কোনো জেলার কোনো বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেননি।
কিন্তু কি জিজ্ঞাসাবাদ করেছেন সেটা তিনি বলেননি, বরং সঞ্জয় পানবাবু বলেছেন তিনি ইডি আধিকারিকদের সহযোগিতা করেছেন এবং ইডি আধিকারিকরা তার সঙ্গে ভালো ব্যবহার করেছেন। বাকি থাকলো আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই রথীন্দ্রনাথ দে, এই রথীন্দ্রনাথ দে কিন্তু একাধিক অভিযোগ উঠেছিল, 100 দিনের কাজে ভুয়ো জব কার্ড নিয়ে অভিযোগ উঠেছিল, সুতরাং তাকে সাসপেন্ড করা হয়েছে। সুতরাং হুগলি থেকে আমাদের অপর দুই প্রতিনিধি রয়েছেন, পাপ্পু সাতনার কাছে যাচ্ছি। সকাল থেকে এই যে ইডি হানাদারি, এখনো পর্যন্ত কি খবর রয়েছে? দেখো একেবারেই যে হুগলিতে যে ইডি হানা সকাল থেকে আমরা দেখেছি, সকাল 8টার পরেই কিন্তু ওই জেলাতে প্রবেশ করেছে ইডির আধিকারিক দলেরা। মূলত একই যোগে কিন্তু 6টি জায়গায় কিন্তু তল্লাশি শুরু হয়েছে, যার মধ্যে আমি বলে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হুগলির ধনিয়াখালীর বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতে, যে যাকে ঘিরেই কিন্তু ইতিমধ্যেই কিন্তু একটা উন্মাদনা বেড়েছে। যে প্রথমে তার বাড়িতে কিন্তু যায়, কিন্তু সেখানে ভুল ঠিকানায় চলে যায়, পরবর্তীতে কিন্তু সঠিক ঠিকানায় গিয়ে তদন্ত করেছে। আর যে পঞ্চায়েত অ্যাকশনের কাজে নির্মাণ সহায়ক ছিলেন, তিনি কিন্তু এই পঞ্চায়েতেই কিন্তু তিনি একটা সময় কিন্তু কর্মরত ছিলেন। বর্তমানে তিনি খানাকুলে তিনি কর্মরত। ইতিমধ্যে কিন্তু এখানেও কিন্তু একটা শোরগোল পড়েছে বলা যেতেই পারে, যে ইডির যে আধিকারিকদের যে তল্লাশি এখনও পর্যন্ত কিন্তু বেলা গড়ালেও কিন্তু ইডি আধিকারিকরা কিন্তু তারা কিন্তু চন্দ্রনগরে তার বসত বাড়িতে তারা অভিযান চালিয়েছে, তদন্ত চলছে এবং জিজ্ঞাসাবাদও চলছে। তিনি কিন্তু ইতিমধ্যেই হয়তো প্রবেশ করেছে, আমরা যেটা জানতে পারিছি বাড়িতে, কেননা তিনি সকালবেলায় তিনি তার কর্মস্থলে বেরিয়ে গেছিলেন যে হুগলি জেলার খানাকুল এলাকায়, সেখান থেকে তিনি কিন্তু ইতিমধ্যে বাড়িতে চলে এসেছেন এবং তাকেও ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করবেন। মূলত যেটা জানা যাচ্ছে 100 দিনে যে তজরূপ হয়েছিল দুর্নীতি, সেটা কিন্তু বেশ কয়েকটা বছর আগে কয়েক জায়গায় যে এফআইআর হয়েছিল, সেই অভিযোগের দায়েরে কিন্তু হাইকোর্টের রায়ে কিন্তু এই তদন্ত। এবং বলে রাখা বলো, ইতিমধ্যে কিন্তু আমরা কিন্তু এখানে এই যে পঞ্চায়েতে যে তিনি কর্মস্থ ছিলেন, এই পঞ্চায়েতের অঞ্চল যে সভাপতি তিনি কিন্তু আমাদের সাথে আছেন, তার সাথে একবার কথা বলবো যে তিনি কি বলছেন এই বিষয়টাকে, পুরো বিষয়টা কিভাবে দেখছেন। তিনি তো আমাদের এই পঞ্চায়েতে কাজ করতে, আজকে তার বাড়িতে কি বলবেন বিষয়টাকে? আর কিছুই নয়, এ তো একটা আপনার সাংবাদিক, যেহেতু আপনারা মিডিয়া দেখতেই পাচ্ছেন, এটা কেন্দ্রীয় সরকারের একটা চক্রান্ত চলছে যে রাজ্য সরকারকে একটা হেয় করার জন্য। সামনে যত ইলেকশন এগিয়ে আসবে তত এইসব বাড়বে, আর এজেন্সি দিয়ে আমাদের ছেলেদের মনোবলকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর কিছুই নয়, মানুষ কেউ অভিযোগ করেনি যে ওখানে কাজ হয়নি, বা কেউ অভিযোগ করেনি যে 100 দিনের কাজের টাকা আমি পাইনি। উল্টে এখানকার মানুষ যারা কাজ করেছে 100 দিনের কাজ, রুরাল ডেভেলপমেন্ট স্কিমে মানুষের অধিকার 100 দিনের কাজ পাওয়ার, সেই কাজ পাওয়া থেকে বঞ্চিত মানুষ এবং টাকা থেকে বঞ্চিত দীর্ঘ 3 বছর ধরে আটকে রেখে দিয়েছে। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ণা অবস্থান থেকে বলেছেন আগামী 21শে ফেব্রুয়ারি যে সমস্ত টাকা বাকি আছে 100 দিনের কাজের মজুরি হিসেবে, আমরা সমস্ত টাকা রাজ্য সরকারের তরফ থেকে মিটিয়ে দেবো। এই আধিকারিকদের যে তদন্ত দেখা গেছে, যখনই কোনো বিষয় তদন্ত হয়েছে তখনই কেউ না কেউ তারা জেলে গেছেন। এবার 100 দিনের কাজে এই প্রথম কিন্তু দুর্নীতি তদন্তে নেমেছে ইডি, সেক্ষেত্রে কেউ কি যাবে বলে মনে হয়? কিচ্ছু নয়, না কিছুই ব্যাপার নয়। এটা যে সমস্ত কাজগুলো দেখতে এসেছিলেন তারা কর্মস্থলে যেখানে কাজ হয়েছে সেখানে গিয়ে দেখেওছেন এবং কোনো মানে এখানে গরমিল পায়নি। এটা একটা চক্রান্ত চলছে, আর কোনো রকম জেলে যাওয়ার তো কোনো প্রশ্নই উঠছে। এখানেও তো ইডি আধিকারিকরা এসেছিলেন, তাদের একটা দল, আপনার সাথে কোনো রকমভাবে তারা কথা বলেছেন, কি বলেছিলেন? ইডি আধিকারিকরা পঞ্চায়েতে আসেননি, আর ইডি আধিকারিকের ব্যাপারটা আমরা মিডিয়াতেই দেখছি যে চুঁচুড়া বা বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। সব জায়গায় যেমন আমাদের তৃণমূলের নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশি চলছে, এটাও একটা মনোবল ভাঙা। আপনারা কি দেখেছেন কোনোদিন যে বিজেপি সদর দপ্তরে শুভেন্দু অধিকারীকে হাতে করে টাকা নিতে দেখা গেছে, তার বাড়িতে ইডি গেছে কোনোদিন তল্লাশি করতে, বা তাকে জিজ্ঞেস করেছে কোনোদিন? আজকে সেই জায়গাটা বাংলার মানুষের প্রশ্ন যে শুধুমাত্র তৃণমূল কোথায়? শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে অমিত শাহ মিটিং করেছেন দিল্লিতে, তার পরের দিনই তল্লাশি আরম্ভ করেছেন। আমরা জানি এটা একটা ষড়যন্ত্র চলছে। দেখো এই যে তদন্ত ইডি যে জেলায় প্রবেশ, কিন্তু জেলার যে শাসক দলের নেতৃত্ব তারা কিন্তু এটাকে একটা চক্রান্ত বলেই আখ্যা দিচ্ছেন। তবে এই যে আজকের যে জেলা জুড়ে যে ইডির যে তদন্ত বিভিন্ন জায়গায় হানা, তা কিন্তু সরগরম জেলা জুড়ে। একেবারেই পাপ্পুর সঙ্গে থাকো তুমি। আমি অপর প্রতিনিধি পলাশের কাছে চলে যাচ্ছি। পলাশ চক্রবর্তী হুগলি থেকেই রয়েছেন আমাদের সঙ্গে। পলাশ, তুমি যেখানে রয়েছো সেখানে এই হানাদারি নিয়ে কি চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে?
দেখো সুচন্দ্রিমা, সকাল থেকে কিন্তু নামবিভ্রা প্রথম চুঁচুড়ার সন্দীপ সাধুকার বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছালো। সেখানে কিন্তু তারা গিয়ে বুঝতে পারেন তারা যাকে খুঁজছেন সেই বাড়ি এটা নয়। তারপরেই কিন্তু তারা অন্যান্য জায়গায় ঘুরে তারপর কিন্তু চন্দননগর কর্পোরেশন 1 নম্বর ওয়ার্ডের হরিদ্রাডাঙ্গার যে বাড়িতে, সেখানে কিন্তু সন্দীপ সাধুকার বাড়িতে আসেন এবং সন্দীপ সাধুকার বাবার নাম কিন্তু অমল সাধুকা। এবং এই বাড়িতে আসার পরে কিন্তু তারা নিশ্চিত হন যে তারা যাকে খুঁজছেন তা এই সন্দীপ সাধুকা এই বাড়ি খুঁজছেন। এবং এই সন্দীপ সাধুকা কিন্তু যখন বেলমুড়ি পঞ্চায়েতে কিন্তু নির্মাণ সহায়ক পদে কাজ করতেন সেই সময়কারই কিন্তু এই অভিযোগ 100 দিনের কাজের টাকার যে গড়মিল, সেই গড়মিলের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এবং এখন কিন্তু তিনি খানাকুলে রাজবলপুর যে পঞ্চায়েত সেখানে নির্মাণ সহায়ক পদে কাজ করতেন। 12:30টার পর থেকে কিন্তু এই বাড়িতেই তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা। এবং সেখানে কিন্তু তার যে বাড়ি সেই বাড়িতে কিন্তু 2টি আলমারি রয়েছে, সেই আলমারিও কিন্তু 2টি তারা খুলেছেন এবং উইটনেস যিনি ছিলেন তার মাধ্যমে যেটা আমরা জানতে পেরেছি। এবং সেখান থেকে বেশ কিছু কাগজপত্র তারা উদ্ধার করেছেন। এই মুহূর্তে যে সন্দীপ সাধুকা যার বিরুদ্ধে অভিযোগ তিনি কিন্তু বাড়িতে এসে পৌঁছেছেন। এবং শুধু তাই নয়, এখন তাকে তারা তদন্তকারী যে অফিসাররা তারা ভিতরে নিয়ে গেছে এবং এখন কিন্তু যে তদন্ত প্রক্রিয়া যে সন্দীপ সাধুকার সাথে যে কথোপকথন সেটা কিন্তু চলবে। সুচন্দ্রিমা, বেশ, আমি 3 জনকেই ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে হুগলি থেকে 2 প্রতিনিধি পাপ্পু সাঁতরা, পলাশ চক্রবর্তী এবং বহরমপুর থেকে কল্যাণ চন্দ্র ছিলেন। 6 জায়গায় রাজ্যের আজকে এই হানাদারি চলছে। সকাল থেকে 100 দিনের কাজে দুর্নীতিতে হানাদারি ইডির তরফে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইডি হানা নিয়ে কি বলেছেন শুনবো। ধন্যবাদ জানাবো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে, সাথে পশ্চিমবঙ্গ পুলিশকে। তারা এতগুলো থানায় মানরেগার এফআইআর করে রেখেছিল বলেই আজকে ইডি দরজাটা খুলে দিয়েছে। এই দরজা যখন খুলেছে তখন অনেক দরজা আস্তে আস্তে খুলতে খুলতে তারা যাবে এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মানি লন্ডারিং যেভাবে হয়েছে মানরেগাতে, তাতে জ্যোতিপ্রিয় মল্লিক আর মাকিবুর রহমানদের মতো অনেকেরই ব্যাগ গোছানোর সময় হয়ে এসেছে। অস্থায়ীভাবে আর্মির কাছ থেকে ব্রিগেড বা শহীদ মিনার চেয়ে জেল বানাতে হবে এমন লম্বা সংখ্যা হবে। রাজ্য পুলিশ চার্জশিট অথবা ফাইনাল রিপোর্ট নিষ্পত্তি না করার জন্য মানি লন্ডারিং এর যে পিএমএল এর অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্টের মধ্য দিয়ে ইডি আজকে শিলান্যাস করে উদ্বোধন করে দরজা খুলে দিয়েছে। এই দরজা আর বন্ধ হওয়ার নয়। সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় ইডি তল্লাশি নিয়ে মুখ খুলেছে তৃণমূল কংগ্রেস। বিরোধীদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন শশী পাজা। এ প্রসঙ্গে কি বলেছেন তিনি আরো শুরু। সেই 21 লক্ষ মানুষদের টাকা দেবে বলে দিদি বলে দিয়েছেন। তারপর থেকে আরো বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা বদলার মনোভাব নিয়েছে। গতকালকে তার বিভিন্ন দফতরে দিল্লিতে মিটিং শুভেন্দু অধিকারী আর আজকে ইডি অভিযান, এই ক্রোনোলজিটা বুঝে নিতে হয়। বাংলায় যেখানে জব কার্ড ছিল ডিলিট করার মতো 5,600, মাত্র 5,600, কিন্তু উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশে 100 দিনের কাজের টাকাটা বন্ধ হয়, কিন্তু বাংলাতে 100 দিনের কাজের টাকাটা বন্ধ হয়েছে। ফলে আজকে যে বিভিন্নভাবে আমরা ইডি অভিযান দেখছি, এটা কিন্তু তারই ফলস্বরূপ। যারা নিতে পারছেন না, যেই টাকাটা কেন্দ্র বঞ্চনা করেছে, 2টি বিষয় পরিষ্কার। এক হচ্ছে কেন্দ্রের বঞ্চনাটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং শুভেন্দু অধিকারী এই ধমকানি চমকানি মানে ইডি সিবিআই কে চরিতার্থ করছে কিংবা তাদের পরিচালনা করছে কেন্দ্রীয় সরকার। এইটা তারা কিন্তু আজকে আবারও প্রমাণ করে দিয়েছে। 4:04 দিকে এখন সময় আরো একটা বিরতির। ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন 4:04 দিক। এবার যে খবরের দিকে নজর রাখছি তা হচ্ছে জোট বার্তা আবারও দিলেন রাহুল গান্ধী। ভারত জোড়ো ন্যায় যাত্রায় আজকে ঝাড়খণ্ডের সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেই সাংবাদিক বৈঠকে তাকে ফের জোট নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূলের উদ্দেশ্যে ইতিবাচক বার্তা দিয়েছেন রাহুল গান্ধী। জোট নিয়ে তার কি প্রতিক্রিয়া শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে রয়েছেন, আসন সমঝোতা নিয়ে কথা চলছে, মন্তব্য রাহুল গান্ধী। তৃণমূলের উদ্দেশ্যে রাহুলের জোট বার্তায় কি বলেছেন তিনি শুনুন।
specify Mamata Banerjee. What is your take on this? No, that's actually not true. If you look at Mamata ji's statements, Mamata ji is very much part of the India Alliance, and most of the other members who are part of the India Alliance are still members of the India Alliance. Of course, Mr. Nitish Kumar has left the India Alliance, and he's gone to the BJP. You can guess as to what the reasons are for him leaving. That's fine. We'll fight in Bihar as the India Alliance. So I don't agree that lots of our partners are not, part of the alliance. Haji. Sir. Also, there's a negotiation going on. There is a conversation about seat. These are negotiations. So there is posturing, and that is normal. ভারত জোড়ো ন্যায় যাত্রার তৃতীয় সাংবাদিক বৈঠক করলেন রাহুল গান্ধী এবং সেই সাংবাদিক বৈঠক থেকে আবারও জোট বার্তা নিয়ে ইতিবাচক মন্তব্য তার। তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো জোটে রয়েছে, কংগ্রেস এখনো জোটে রয়েছে, তাই আসন সমঝোতা নিয়ে দ্রুত ফয়সলা করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে রয়েছেন, তিনি এই জোটের গুরুত্বপূর্ণ অংশ। মন্তব্য রাহুল গান্ধীর। আর ঝাড়খণ্ডে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জোট নিয়ে আবারও ইতিবাচক মন্তব্য করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে গুরুত্বপূর্ণ অংশ। তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে রাহুলের জোট বার্তা, আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে। তৃণমূল কংগ্রেস এই জোটে এখনো রয়েছে, কংগ্রেসও রয়েছে। আসন সমঝোতা নিয়ে কথা চলছে এবং তা সদর্থক আলোচনার জায়গা থেকেই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। তৃণমূল সাংসদ শান্তনু সেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শান্তনুবাবু, জোট নিয়ে আবারও সদর্থক বার্তা দিয়েছেন রাহুল গান্ধী, কি প্রতিক্রিয়া তৃণমূলের তরফে? দেখুন, ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করার অন্যতম কারিগর যে মমতা ব্যানার্জি ছিলেন, বা ইন্ডিয়া জোটের নামকরণও যে মমতা ব্যানার্জি করেছেন, এটা তো আর অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু প্রথমত জাতীয় কংগ্রেস তার যে ভূমিকাটা গ্রহণ করার কথা ছিল, যেভাবে প্রথমে 5টা রাজ্যে নির্বাচনকে কেন্দ্র করে তারা সময় নষ্ট করলেন, তারপর প্রায় 180 দিন পেরিয়ে গেল, 31শে ডিসেম্বর সিট শেয়ারিং এর আলোচনা ডেডলাইন দেওয়ার পরেও সেটা করা হলো না। আঞ্চলিক দলগুলোকে যোগ্য গুরুত্ব দিয়ে সিট শেয়ারিং করার চেষ্টা করা হলো না। এবং সর্বোপরি এই বাংলায় মাননীয় রাহুল গান্ধী তার যাত্রার সময় মাথায় পাগড়ি পরা যে রাজ্য সভাপতিকে নিয়ে ঘুরলেন, সেই অযোগ্য রাজ্য সভাপতি যার নেতৃত্বে বাংলায় বর্তমানে প্রদেশ কংগ্রেস বিধানসভায় শূন্য, তিনি এখানে প্রত্যেক মুহূর্তে ইন্ডিয়া অ্যালায়েন্সের বিপরীত মেরুতে অবস্থান করে এখানে বিজেপি বিরোধী শক্তি তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার জন্য সিপিএম এবং আইএসএফ এর সাথে হাত মেলানো এবং মমতা ব্যানার্জি সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরূপ মন্তব্য ও বিষোদ্গার করা, তিনি প্রত্যেক মুহূর্তে এই ধরনের কাজ করে কথা বলে বিজেপিকে অক্সিজেন দিয়ে গেলেন। এমনকি গতকাল ভারতবর্ষের লোকসভায় যখন প্রধানমন্ত্রী বাংলায় বিজেপি উদ্যোগে তৃণমূলের বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত নিয়ে কথা বলছিলেন, সেটাকেও পর্যন্ত অধীর চৌধুরী এন্ডোর্স করেছেন। তাহলে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুঁতে চাইবো, অন্যদিকে তার দলেরই রাজ্য সভাপতিকে দিয়ে প্রত্যেক মুহূর্তে অপমান করব। মমতা ব্যানার্জিকে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল সেই সিপিএম এর সাথে হাত মেলাবো, সব তো একসাথে চলতে পারে না। তাই আমাদের নেত্রী বলেছেন, আমরা এখানে বিজেপিকে একা হারাতে পারি, সেটা বিগত নির্বাচনগুলোতে প্রমাণিত সত্য। তাই আমরা একক শক্তিতে এখানে লড়বো এবং বিজেপিকে হারাবো। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। তৃণমূল সাংসদ শান্তনু সেন আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। একলা চলো নীতিতে রয়েছে তৃণমূল কংগ্রেস। এ রাজ্যে বিজেপিকে হারানোর জন্য তৃণমূল একাই 100। নেত্রীর ঘোষণা মতোই তৃণমূল কংগ্রেস একা লড়ার বার্তা যেমন দিয়েছেন, ঠিক তেমন ভাবে কংগ্রেস এখনো আসন সমঝোতা নিয়ে কথা বলছে এবং এই জোটে তৃণমূল কংগ্রেসের গুরুত্বকেও মেনে নিচ্ছে কংগ্রেস নেতৃত্ব। হাইকমান্ডের তরফে রাহুল গান্ধী আবারও আজকে জোট বার্তা নিয়ে সদর্থক
আলোচনা চলছে বলে ইঙ্গিত দিয়েছেন। পরের যে খবরের দিকে নজর রাখছি তা হচ্ছে মধ্যপ্রদেশের হরদায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত 6, আহত কমপক্ষে 60। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করছে দমকল। অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত অন্তত 8, আহত কমপক্ষে 87 জন। মধ্যপ্রদেশের হরদার ঘটনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দমকল কাজ করছে। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় দমকল বাহিনী। অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ মধ্যপ্রদেশের হরদার ঘটনা, অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, 8 জনের মৃত্যু এখনো পর্যন্ত হয়েছে, 87 জন আহত। এ তো পশ্চিমবঙ্গের ঘটনাকেও বিশালভাবে ছাপিয়ে যাচ্ছে। কি আপডেট রয়েছে এই ঘটনা নিয়ে? দেখো, এখনো পর্যন্ত যে খবরটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই যে বাজি কারখানা তার কিন্তু কোন রকম লাইসেন্স ছিল না, এবং যেটা খুব পরিষ্কার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী উদয় প্রতাপ সিং তিনি কিন্তু জানিয়েছেন যে এখনো পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং 87 জন আহত। এবং এই 87 জন আহতের মধ্যে মানে বেশ কয়েকজনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। যখন এই বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে তখন সেখানে ওই বাজি কারখানা যে চত্বরে সেখানে কিন্তু অন্তত 150 জন শ্রমিক কাজ করছিলেন, এবং এখনো কিন্তু বেশ কয়েকজন শ্রমিক ভেতরে আটকে আছেন বলে খবর, এবং উদ্ধারকারীরা সেই তাদের উদ্ধার করার চেষ্টা করছেন। ইতিমধ্যেই ইন্দোর থেকে অন্তত 26টি অ্যাম্বুলেন্স এবং আরো 10টি দমকলের ইঞ্জিন কিন্তু পাঠানো হয়েছে ঘটনাস্থলে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব তিনি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য তিনি দেওয়ার চেষ্টা করছে জেলা প্রশাসনের কাছ থেকে, এবং উদ্ধারকারী দল তাদের কিন্তু সব রকম ভাবে যাতে সাহায্য করা হয় এবং প্রশাসনের তরফ থেকে যাতে কোনো রকম বাধা না হয়, এবং যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে অর্থাৎ হরদার যে স্থানীয় হাসপাতাল এবং ভোপালের বেশ কয়েকটি হাসপাতাল, সেই হাসপাতালগুলো কিন্তু ইতিমধ্যেই তৈরি থাকতে বলা হয়েছে, কারণ যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের কিন্তু এই হরদার হাসপাতালে ঠিক মতো তারা সুষ্ঠু চিকিৎসা পরিষেবা পাবেন না পরিকাঠামোর অভাবে। সেই কারণে কিন্তু তাদের ভোপালে পাঠানো হতে পারে, ইন্দোরের হাসপাতালে পাঠানো হতে পারে, এবং ইন্দোরের যে হাসপাতাল সেখানে কিন্তু অন্তত 33টি বেড সেটা কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যেই যা খবর তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনার দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিহতদের যারা মারা গেছেন অর্থাৎ মৃতদের যে পরিবার তাদের পরিবারকে 2 লক্ষ টাকা করে এবং আহতদের পরিবারকে 50,000 টাকা করে সাহায্যের ঘোষণা করেছেন। এবং পরিষ্কারভাবে ওখানকার মধ্যপ্রদেশের 2 মন্ত্রী উদয় প্রতাপ সিং এবং আরো একজন মন্ত্রী তারা কিন্তু বলছেন যে জেলা প্রশাসনের কাছ থেকে স্থানীয় প্রশাসনের কাছ থেকে এই বাজি কারখানা সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে, এবং যা এখনো পর্যন্ত জানা যাচ্ছে এই বাজি কারখানায় কিন্তু কোনো রকম লাইসেন্স ছিল না, এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত উদয় প্রতাপ সিং পরিষ্কার বলেছেন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কিন্তু কাউকে ছাড়া হবে না, তারা কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। এবং এই ক্ষেত্রেই এখানেই কিন্তু একটা প্রশ্ন উঠছে, যে প্রশ্ন তুমি শুরু করলে যে যে পশ্চিমবঙ্গের যে ধরনের ঘটনা ঘটে বা যে ঘটনা ঘটেছিল এগরাতে বা দত্তপুকুরে, সেখানে যেভাবে শতপ্রণোদিত ভাবে এনআইএ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল এবং অভিযোগ তুলেছিল বিজেপি যে একাংশের মানে শাসক দলের মদতেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে, সেই অভিযোগ যখন বিজেপি তুলেছিল সেক্ষেত্রে কিন্তু তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি যেটা টুইট করেছেন, তাহলে মধ্যপ্রদেশে যে ঘটনা ঘটলো অবৈধ বাজি কারখানা সেটা কিভাবে চলছিল, সেখানে 8 জনের মৃত্যু হয়েছে, এখনো পর্যন্ত 87 জন আহত। এই 87 জন আহতের মধ্যে কিন্তু বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, অর্থাৎ মৃতের সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে। তাহলে এখনো পর্যন্ত কেন এনআইএ বা কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা স্বতঃপ্রণোদিত ভাবে কেন তদন্ত করছে না? আজকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব তার যে মন্ত্রিসভার সদস্য উদয় প্রতাপ সিং তিনি বলছেন যে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে। ধন্যবাদ দিব্যেন্দু ঘোষ, আমাদের অ্যাসাইনমেন্ট হেড, কথা বললাম তার সঙ্গে। আসছে পরের খবরে, পুরুলিয়ার আবাসিক স্কুলে খুন প্রথম শ্রেণীর ছাত্র, অভিযুক্ত স্কুলেরই 8ম শ্রেণীর ছাত্র। হস্টেলের বন্দি দশা থেকে মুক্তি পেতে খুন অনুমান করছে পুলিশ। জুভেনাইল জাস্টিস বোর্ড
হয়ে কল্যাণীর ভারতী হোমে ঠাঁই অভিযুক্তের। কথা বলবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি তপন হালদার। তপন, একদমই দেখো সুচন্দ্রিমা, গত 30শে জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যাবেলায় স্কুল হয়ে যাওয়ার পর যখন ছাত্ররা স্কুলেরই মাঠে, পাশে যে স্কুলের মাঠ, সেখানে খেলাধুলা করছিলেন, তারপরেই এই ক্লাস 1-এর ছাত্র সুদীপ মাহাতো সে নিখোঁজ হয়ে যায়। স্বাভাবিকভাবেই যখন সে হোস্টেলে ফিরে না আসায় স্কুলের যারা কেয়ারটেকার তারা খোঁজখবর শুরু করে। তারপরেই স্কুলের পাশের যে মাঠ, তার পাশেই যে পুকুর রয়েছে, সেই পুকুরের পাড় থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। সেখান থেকে তাকে মানবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে যখন স্থানান্তরিত করা হয়, তারপরেই রাস্তায় তার মৃত্যু হয় এবং ঘটনাস্থলে তারপরে মৃত্যু হয়। এবং এই ঘটনায় পুলিশ একটি তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে প্রথমে যেটা পরিবারের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছিল যে স্কুল কর্তৃপক্ষ যে বাড়ির লোকজনদেরকে পুকুরে ডুবে মৃত্যুর ঘটনা বলে জানতে পারেন এবং তারপরেই সেখান থেকে বাড়ির লোক ছুটে আসে এবং তারপরেই যখন তার পোস্টমর্টম হয় সেখানেই জানা যায় তার মুখে আঘাত ছিল। তারপরেই পুলিশের তদন্ত শুরু হয়। সেই পুলিশের তদন্ত শুরু করতে গিয়েই জানা যায় যে এই স্কুলেরই এক ছাত্র, 8ম শ্রেণীর ছাত্র, যে সে তাকে খুন করেছে এবং তারপরেই গতকাল তাকে গ্রেপ্তার করা, আটক করা হয় প্রথমে। তারপরেই জিজ্ঞাসাবাদ করার পরে সে যখন স্বীকার করে গোটা ঘটনাটি যে সে খুন করেছে, তারপরে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সকালেই তাকে কল্যাণীর আনন্দমঠ জুবিনাল জাস্টিস বোর্ডের কাছে পেশ করা হয়। ধন্যবাদ তপন হালদার, প্রতিনিধি কথা বললাম তার সঙ্গে পুরুলিয়া থেকে। 4টে 4 দিক আজ এ পর্যন্তই। আপনি দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।